পঞ্চম পর্বের শুরুতে আমাদের ১৯৯০ সালের টোকিওতে নিয়ে যাওয়া হয়। হিরো তখন হাসপাতালে ছিলেন এবং তার মেয়ে কেট আমেরিকা থেকে ফোনে তার সাথে কথা বলছিল। হিরো তাকে জাপানের একটি বিখ্যাত শিশুদের ঘুমপাড়ানি গান শুনিয়ে শান্ত করার চেষ্টা করেন এবং বাবা মেয়ে দুজনেই ফোনের ওপাশ থেকে একসাথে গানটি গাইতে থাকেন। কিছুক্ষণ পর একজন নার্স হিরোকে ভেতরে ডাকলে তিনি কেটকে বিদায় জানান। কেট চাইছিল তার বাবা দ্রুত বাড়ি ফিরুক এবং হিরো তাকে কথা দেন যে তিনি ফিরবেন। ভেতরে গিয়ে হিরো তার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখা করেন, যিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। যদিও তারা বিবাহবন্ধনে আবদ্ধ না হয়েই সন্তানের জন্ম দেওয়ায় কিছুটা চিন্তিত ছিলেন, তবুও বাবা হওয়ার আনন্দে হিরো সব ভুলে যান। তার স্ত্রী শিশুটির নাম হিরোর বাবা বিলের নামানুসারে বিল রাখতে চেয়েছিলেন, কিন্তু হিরো তাকে শুধরে দিয়ে বলেন যে বিল ছিল তার সৎ বাবা এবং তার নিজের বাবার নাম ছিল কেন্তারো। তাই তারা ছেলেটির নাম কেন্তারো রাখেন এবং নিজের ছেলেকে কোলে নিয়ে হিরো অত্যন্ত আনন্দিত বোধ করেন। বর্তমানে ফিরে এসে দেখা যায় কাইকোর চিঠিটি পড়ার পর হিরো তখনও মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে আছেন। কাইকো যখন তাকে সান্ত্বনা দিতে আসেন, হিরো বেশ কঠোরভাবে তাকে জানিয়ে দেন যে তাদের এখনই সান্তাসোল্ড আইল্যান্ডে যেতে হবে, কারণ টাইটান এক্স যে কোনো মুহূর্তে সেখানে চলে আসতে পারে এবং তার কাছে এখন ব্যক্তিগত নাটকের জন্য সময় নেই। কাইকো তার অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়ার চেষ্টা করলে হিরো পাল্টা আক্রমণ করে বলেন যে চিঠিতে এটা পরিষ্কার ছিল যে কাইকো এখনও লিকে ভালোবাসেন এবং বিলের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তিনি ইঙ্গিত দেন যে এই বিশ্বাসঘাতকতার কারণেই বিল একসময় তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। কাইকো তাকে মনে করিয়ে দেন যে বিল কখনও তাকে ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যখন তিনি উল্লেখ করেন যে তার কাছে সেই ভুলটি মাত্র ২ মাস আগের ঘটনা ছিল, তখন হিরো আরও বেশি রেগে যান এবং তাকে মনে করিয়ে দেন যে কাইকোর জন্য এটি ২ মাস হলেও হিরোর জন্য এটি ছিল তার সারাটি জীবন। এরপর হিরো ঘর থেকে বেরিয়ে যান এবং কাইকো বিধ্বস্ত হয়ে পড়ে থাকেন। অন্যদিকে মে এবং লিন অ্যাপেক্সের উচ্চ প্রযুক্তির বিমানে চড়ে খুব দ্রুত সান্তাসোল্ড আইল্যান্ডে পৌঁছে যান। অ্যাপেক্স টাইটান এক্সকে ধরার জন্য সেখানে ইতিমধ্যেই একটি ঘাঁটি তৈরি করে ফেলেছে। মে বেলিন্ডাকে জিজ্ঞেস করেন যে তিনি কি সত্যি বিশ্বাস করেন তার তৈরি কোড দিয়ে টাইটান এক্সের মতো বিশাল একটি টাইটানকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, কারণ এটি কোনো ছোট দানব নয়। বেলিন্ডা মেয়েকে তার কোডটি আরও উন্নত ও নিখুঁত করার পরামর্শ দেন এবং মেয়ের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন। মূল দলের সাথে থাকা লি হিরোকে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন যে হিরোর রাগ করার পূর্ণ অধিকার আছে, কিন্তু মানুষ কাকে ভালোবাসবে তা সে নিজে বেছে নিতে পারে না। লি আরও ব্যাখ্যা করেন যে জীবনে এগিয়ে যাওয়ার জন্য মানুষের ভুলগুলো ক্ষমা করে তাদের সাথে নিয়ে এগোতে হয়। তিনি হিরোকে তার সন্তানদের কথা ভাবতে বলেন এবং মনে করিয়ে দেন যে হিরোই কাইকোকে অ্যাক্সেস মুন্ডি থেকে বের করে এনেছেন, তাই এখন তাকে এভাবে ফিরে যাওয়া ঠিক হবে না। লি উল্লেখ করেন যে হিরোর নিজের জীবনের জটিল পারিবারিক ইতিহাস থেকে তো তার অন্তত এটা বোঝা উচিত যে কিভাবে একই সাথে দুজন আলাদা মানুষকে ভালোবাসা সম্ভব। তাদের বিমানটি যখন গন্তব্যে পৌঁছাল, হিরো শান্ত হয়ে লির কথাগুলো নিয়ে ভাবতে থাকেন। মোনার্কের জাহাজে টিম এবং বার্নস তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছিলেন। টিম বুঝিয়ে বলেন যে অ্যাপেক্স তাদের উদ্দেশ্যমূলকভাবে পৃথিবীর অন্য প্রান্তে সরিয়ে রেখেছিল যাতে তারা সান্তাসোল্ডে একাই টাইটানটিকে ধরতে পারে। টিম স্বীকার করেন যে তিনি আর অ্যাপেক্সকে বিশ্বাস করেন না এবং এখনই সেই দ্বীপে যাওয়ার ওপর জোর দেন। বিলের মতো একজন পলাতক বিজ্ঞানীর পাগলামি ভরা গবেষণাপত্রকে বিশ্বাস করা নিয়ে বার্নস কিছুটা সন্দিহান থাকলেও টিম যুক্তি দেন যে অ্যাপেক্স নিশ্চিতভাবেই এমন কিছু জানে যা তারা শেয়ার করছে না। তিনি বার্নসকে রাজি করান যে টাইটানের এই হুমকি রুখতে তাদের একটা সুযোগ পাওয়া উচিত। বার্নস শেষ পর্যন্ত রাজি হন এবং জাহাজের গতিপথ পরিবর্তন করেন। দলটির বিমান যখন দ্বীপের দিকে যাচ্ছিল, কাইকো তখনও বেশ মনক্ষুণ্ণ ছিলেন। শিশুরা পরিস্থিতির গম্ভীরতা বুঝতে পেরে প্রশ্ন করতে শুরু করে। এক পর্যায়ে তারা কাইকোকে জিজ্ঞেস করে যে কেন তিনি শেষ পর্যন্ত তাদের সাথেই ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। কেট উত্তর দেন যে কিছুক্ষণ আগে যখন তিনি পানিতে ছিলেন তখন তিনি একটি অদ্ভুত কবিতা বা ঘুমপাড়ানি গান শুনতে পেয়েছিলেন।
তিনি স্বীকার করেন যে তিনি নিশ্চিত নন এটার কোনো বিশেষ অর্থ আছে কিনা, কারণ সেই সময় তিনি হয়তো মদ্যপ ছিলেন অথবা হ্যালুসিনেশন হচ্ছিল। A song coming from the ocean. এরপর লি আলোচনায় যোগ দেন এবং গ্রুপটিকে জানান যে তারা প্রায় 2 ঘন্টার মধ্যে দ্বীপে পৌঁছে যাবেন। তিনি ব্যাখ্যা করেন যে টাইটান এক্স এই দ্বীপের স্থানীয় উৎসবগুলোর সময় প্রায়ই আবির্ভূত হতো। তারা প্রথমবার সেখানেই এর মুখোমুখি হয়েছিলেন এবং লক্ষ্য করেছিলেন যে এটি প্রতি 15 বছর অন্তর ফিরে আসে। তবে টাইটানটি অ্যাক্সেস মুন্ডিতে আটকা পড়ে থাকায় দীর্ঘ বছর ধরে এই দ্বীপে আসেনি। এখন এটি শেষ পর্যন্ত স্কাল আইল্যান্ড থেকে এখানে আসার পথে রয়েছে। কেট জানতে চান যে অ্যাপেক্স সেখানে কি করছে। কাইকো ব্যাখ্যা করেন যে মেয়ের দেওয়া তথ্য অনুযায়ী তারা সম্ভবত টাইটানটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তিনি সন্দেহ করেন যে এই উদ্দেশ্যে তারা কোনো বিশেষ কোড বা প্রযুক্তি তৈরি করেছে। তবে যেহেতু অ্যাপেক্স তাদের এই কর্মকাণ্ড বিশ্বের কাছে লুকিয়ে রাখছে, তাই এটা স্পষ্ট যে তারা বিপজ্জনক কিছু করার পরিকল্পনা করছে। Does show up. Tim said the intel we got from our little incursion into Apex. কয়েক ঘন্টা পর তারা দ্বীপে পৌঁছালেন। হিরো নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছিলেন এবং তিনি গভীরভাবে শোকাহত ছিলেন। কেট এবং কেন্তারো তাকে নিয়ে কথা বলতে শুরু করেন। তারা ধারণা করেন যে হিরো সম্ভবত 2টি আলাদা পরিবার রেখেছিলেন, কারণ তিনি একাকিত্বে বড় হয়েছেন এবং আর কখনো একা থাকতে চাননি। কেট উল্লেখ করেন যে তার এত প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত 2 পরিবারের কেউই তার পাশে নেই। কেন্তারো তার বাবার পক্ষ নিয়ে বলেন যে হিরো তাদের উভয়কেই খুব ভালোবাসতেন। কেট যুক্তি দেন যে তিনি তবুও তাদের ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু কেন্তারো তাকে মনে করিয়ে দেন যে 2 বছর ধরে সবাই বিশ্বাস করত কেট মারা গেছেন। কেন্তারো তাকে বলেন যে কেট বুঝতে পারছেন না সেই সময় হিরো কতটা কষ্ট সহ্য করেছেন, এবং এখন যেহেতু তারা পুনরায় একত্রিত হয়েছেন, তাই কেটের উচিত তাকে খুশি রাখার চেষ্টা করা। So for not fighting harder for you, or pat myself on the back for এদিকে লি এবং কাইকো কথা বলছিলেন। কাইকো এই নিয়ে মনক্ষুণ্ণ ছিলেন যে লি এতগুলো বছর ধরে তার সেই পুরনো চিঠিটি নিজের কাছে রেখে দিয়েছিলেন। লি বুঝিয়ে বলেন যে এই চিঠিটি তাকে জীবনের কঠিন সময়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করত। তিনি কাইকোকে পরামর্শ দেন হিরোকে কিছুটা সময় দিতে, কারণ তিনি নিশ্চিত যে হিরো খুব শীঘ্রই সবকিছু বুঝতে পারবেন। অ্যাপেক্স ঘাঁটিতে জেসন এবং লিন্ড তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন। জেসন তাকে জানান যে লি এবং তার পরিবার দ্বীপে পৌঁছেছে। বেলিন্ডা মন্তব্য করেন যে তারা তার ধারণার চেয়েও অনেক দ্রুত পৌঁছে গেছেন। তিনি উল্লেখ করেন যে তারা মেয়ের বন্ধু এবং জেসনকে সতর্ক করেন যেন তারা তাদের মিশনে কোনো বাধা সৃষ্টি করতে না পারে। লির দল যখন এগোচ্ছিল, তারা এপেক্সের বিশাল ঘাঁটি দেখতে পায় এবং রাত কাটানোর জন্য নিজেদের ক্যাম্প করার মতো জায়গা খুঁজতে শুরু করে। চারপাশের জনশূন্য পরিবেশ দেখে কাইকো একটি উদ্বেগজনক প্রশ্ন করেন, এখানকার স্থানীয় গ্রামবাসীরা সব কোথায় গেল? Doesn't look like anybody's been here for a while. মেয়ে গ্রামবাসীদের ভাগ্যের ব্যাপারে লিন্ডকে জিজ্ঞেস করেন। লিন্ড ব্যাখ্যা করেন যে বিশ্ববাসী টাইটান এক্স সম্পর্কে জানতে চলেছে। এটি বুঝতে পেরেই স্থানীয়রা এলাকা ছেড়ে চলে গেছে। তিনি আরও প্রকাশ করেন যে বহু বছর আগে বিল এই জায়গাটি খুঁজে পেয়েছিলেন এবং দলটির বন্ধুরা ইতিমধ্যেই দ্বীপে পৌঁছে গেছে। লিন্ড জোর দিয়ে বলেন যে তারা টাইটানটিকে নিয়ন্ত্রণ করার জন্য মেয়ের ড্রোন এবং কোড ব্যবহার করতে যাচ্ছেন। মেয়ে সন্দেহ প্রকাশ করে বলেন যে তিনি ওই লোকদের চেনেন না এবং তার মনে হয় না যে এই পরিবেশে তার কোড ঠিকমতো কাজ করবে। লিন্ড তার উদ্বেগ উড়িয়ে দিয়ে বলেন ড্রোনগুলো চালু করার আগে মেয়ের উচিত পুরোপুরিভাবে কোডটি আপডেট এবং নিখুঁত করার দিকে মনোনিবেশ করা। ইতিমধ্যে লির দল একটি পুরনো পরিত্যক্ত টাওয়ার রুম খুঁজে পায়, যা একসময় মোনার্কের অধীনে ছিল। ভেতরে তারা এমন রেকর্ড পায় যা প্রমাণ করে যে ১৯৬৮ সালে এই ঘাঁটিটি আবিষ্কৃত হয়েছিল এবং মোনার্কের টিমগুলো ১০ বছর পর সেখানে ফিরে এসেছিল। তারা আরও প্রমাণ পায় যে বিল টাইটানদের নিয়ে গবেষণা করার জন্য সেখানে অনেক সময় কাটিয়েছিলেন। কাইকো একটি চিঠি খুঁজে পান এবং বুঝতে পারেন যে বিল টাইটানটির সত্য উন্মোচন করার জন্যই বিশেষভাবে এই দ্বীপে ফেঁকে গিয়েছিলেন। এই উপলব্ধি তাকে ব্যথিত করে এবং লি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।
তাদের দুজনকে একসাথে দেখে হিরো ঘর থেকে বেরিয়ে যান। কাইকো তার সাথে কথা বলতে পেছনে পেছনে যান এবং বলেন যে ওই পুরনো চিঠিতে যাই লেখা থাকুক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি হিরোর বাবা বিলকে সত্যিই ভালোবাসতেন। হিরো এটাকে চ্যালেঞ্জ করে বলেন যে সেই ভালোবাসা পরিপূর্ণ ছিল না। কাইকো স্বীকার করেন যে তার অনুভূতিগুলো জটিল ছিল, তবে তিনি বিলের সাথে একটি পরিবার গড়ে তোলার সিদ্ধান্তেই অটল ছিলেন। হিরো স্বীকার করেন যে যখন তিনি প্রথমবার চিঠিটি পড়েছিলেন তখন তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন যে কাইকো লিয়ের সাথে তার বাবার সাথে প্রতারণা করেছিলেন। তার মনে হয়েছিল কাইকোর এই কাজগুলোই তার জীবন নষ্ট করে দিয়েছে। তবে তিনি স্বীকার করেন যে এখন তিনি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছেন। বছরের পর বছর ধরে তিনি নিজেকে দোষারোপ করে আসছিলেন এই ভেবে যে বিল হয়তো তাকে ছেড়ে চলে গেছেন কারণ হিরো নিজে কোনো ভুল করেছিলেন। হিরো তাকে বলেন, মা, এটা জেনে আসলে স্বস্তি হচ্ছে যে বিল আমার নয়, বরং তোমার কাজের কারণেই আমাকে ছেড়ে গিয়েছিলেন। এখন আর খারাপ লাগছে না। But then, do you know what I felt? Relief. হিরো এবং কাইকো দুজনেই বর্তমানে কিছুটা সুখ খুঁজে পাওয়ার জন্য অতীতের বিশ্বাসঘাতকতাগুলোকে একভাবে জায়েজ করার পথ খুঁজে পান। কাইকো তাকে বলেন যে অ্যাক্সিস মুন্ডিতে পড়ে যাওয়াটা ছিল তার নিজের সিদ্ধান্ত এবং তিনিই বিলকে হিরোর দেখাশোনা করতে বলেছিলেন। হিরোর জীবনের অনেকগুলো বছর কাইকো তার পাশে কাটাতে পারতেন, যা তিনি হারিয়ে ফেলেছেন বলে আক্ষেপ করেন। কিন্তু তিনি ঘোষণা করেন যে শেষ পর্যন্ত তিনি একটি দ্বিতীয় সুযোগ পেয়েছেন এবং তা আর হারাতে চান না। হিরো নিজের জীবনের কথা ভেবে স্বীকার করেন যে তিনি এখন বুঝতে পারছেন যে তার নিজের দুটি আলাদা পরিবার যখন তার দ্বারা প্রতারিত হয়েছিল তখন তাদের কেমন লেগেছিল। হিরো এবং কাইকো একান্তে কিছু সময় কাটান এবং তারা দুজনেই স্বীকার করেন যে জীবনে তারা অনেক ভুল করেছেন। এরপর কাহিনীটি 2014 সালের একটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখা যায় হিরো আমেরিকায় এসেছেন কেট এবং তার মায়ের সাথে দেখা করতে। সেই সফরের সময় টিম তাকে ফোন করে জানান যে তারা তার বাবা বিলের ব্যাগটি খুঁজে পেয়েছেন। টিম বুঝিয়ে বলেন যে সেই ব্যাগের ভেতর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দানব এবং স্কাল আইল্যান্ড সংক্রান্ত তথ্যের এক বিশাল ভাণ্ডার রয়েছে। He's your father. You're the only one here that even knew it. টিম হিরোকে অনুরোধ করেন এখনই এসে সেটি দেখে যেতে। যদিও হিরো শুরুতে তার পরিবারের সাথেই থাকতে চেয়েছিলেন, কিন্তু টিম তাকে এই বলে প্রলুব্ধ করেন যে এই গবেষণাটিই ছিল সেই স্বপ্ন যা হিরো সারা জীবন তাড়া করে বেরিয়েছেন। শেষ পর্যন্ত বাবা রেখে যাওয়া উত্তরাধিকারের টানে হিরো তার পরিবারের সাথে দেখা না করেই মিশনে যাওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে ফিরে এসে দেখা যায় টিমের জাহাজটি যখন সামনের দিকে এগোচ্ছিল তখন তারা সফলভাবে টাইটান এক্সকে ট্র্যাক করতে সক্ষম হয়। টিম যখন ট্র্যাকারটি দেখছিলেন হঠাৎ টাইটানটি সরাসরি তাদের জাহাজের নিচ দিয়ে চলে যায়, যার ফলে পুরো জাহাজটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। টাইটানটির অবিশ্বাস্য গতি দেখে টিম আক্ষেপ করে বলেন, আমরা কি সত্যিই ওর চেয়ে এত বেশি ধীরগতি সম্পন্ন? এদিকে লিন্ড এপেক্স কোম্পানির মালিক ওয়াল্টারের সাথে যোগাযোগ করছিলেন, যাকে আমরা আগে গডজিলা ভার্সেস কং সিনেমায় দেখেছি। বেলিন্ডা তাকে টাইটান এক্সের বর্তমান অবস্থা সম্পর্কে জানান এবং বিস্তারিত বলেন কিভাবে তারা মেয়ের তৈরি করা কোড ব্যবহার করে টাইটানটিকে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসার পরিকল্পনা করছেন। Yes. I'll keep you updated. It won't be long now. কাছাকাছি এলাকায় লির দল গ্রামবাসীদের পরিত্যক্ত বাড়িগুলোতে গোপনে আশ্রয় নেয় যাতে তারা টাইটানটির ওপর নজর রাখতে পারে। তারা অ্যাপেক্সের ড্রোনগুলো দেখতে পায় এবং সিদ্ধান্ত নেয় যে কোম্পানিকে টাইটানটির নিয়ন্ত্রণ নেওয়া থেকে আটকাতে হলে তাদের এই ড্রোনগুলো ধ্বংস করতে হবে। অ্যাপেক্স স্টেশনে মেয়ে পাগলের মতো কোড লিখছিলেন। জেসন তাকে ড্রোনগুলো উৎক্ষেপণের জন্য প্রস্তুত করতে বলেন এবং জানান যে টাইটান এক্স মাত্র 10 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যাবে। মেয়ে প্রতিবাদ করে বলেন যে তার কোড এখনও শেষ হয়নি এবং তিনি নিজেও বেশ বিভ্রান্ত ও সন্দেহান ছিলেন যে আদৌ এটি কাজ করবে কিনা। ঠিক সেই মুহূর্তে লি দূর থেকে মেয়েকে সংকেত দেন। মেয়ে তাদের দেখতে পান এবং বন্ধুদের সাথে দেখা করতে চুপি চুপি বেরিয়ে যান। তবে কেট তাকে দেখে প্রচণ্ড রেগে যান। তিনি মেয়ের মুখোমুখি হয়ে সরাসরি জানতে চান কেন মেয়ে সেই লোকগুলোর সাথেই কাজ করছেন যাদের তারা থামানোর চেষ্টা করছেন। Because I feel like the work that we're doing could prevent another G-Day. মেয়ে তার কাজের পক্ষে যুক্তি দিয়ে বলেন যে অ্যাপেক্স কেটের সম্পর্কে জানত এবং তারা গডজিলার মতো আরেকটু বিপর্যয় রুখতে আন্তরিকভাবে চেষ্টা করছিল। মেয়ে বিশ্বাস করতেন যে তার তৈরি কোড টাইটানদের নিয়ন্ত্রণ করতে পারবে।
যাকে তিনি একটি ইতিবাচক উদ্ভাবন হিসাবে দেখছিলেন। তবে কেট ক্ষুব্ধ হয়ে সেখান থেকে চলে যান এবং অন্যদের এই বিষয়ে হস্তক্ষেপ করতে নিষেধ করেন। শীঘ্রই দলটি অ্যাপেক্সের আসল উদ্দেশ্য বুঝতে পারে। মোনার্ক এবং বিশ্বের কাছে তাদের প্রজেক্ট গোপন রেখে তারা দানবদের কেবল আত্মরক্ষার জন্যই নয়, বরং বায়োলজিক্যাল ওয়েপন্স হিসাবে ব্যবহার করতে চেয়েছিল। বায়োলজিক্যাল শিল্ডস নাম দিয়ে এগুলো বাজারজাত করে তারা প্রচুর অর্থ উপার্জনের পরিকল্পনা করেছিল। হঠাৎ করেই পাশের একটি গুহা থেকে এক ঝাঁক স্ক্র্যাপস বেরিয়ে আসে এবং সমুদ্র তীরের দিকে ছুটে যায়। অ্যাপেক্স দল তাদের ঘাঁটিতে লুকিয়ে থাকলেও লি এবং তার দল ড্রোনগুলো ধ্বংস করার উদ্দেশ্যে এগিয়ে যায়, যাতে টাইটানটিকে নিয়ন্ত্রণ করা না যায়। জেসন ড্রোনগুলো তৎক্ষণাৎ উৎক্ষেপণের নির্দেশ দেন এবং লিয়ের নাগালের বাইরে যাওয়ার আগেই সেগুলো আকাশে উড়তে শুরু করে। এই বিশৃঙ্খলার মধ্যে লি স্ক্র্যাপসদের দলের মাঝে আটকা পড়েন এবং তাদের আঘাতে মারাত্মকভাবে আহত হন। অন্যরা যখন লির সাহায্যে এগিয়ে যাচ্ছিল, তখন কেট টাইটানের ডাক শুনতে পান এবং তীরের দিকে এগিয়ে যান। টাইটান এক্সপানি থেকে উঠে আসে এবং যখন তারা একে অপরের মুখোমুখি দাঁড়ায়, তখন তাদের মধ্যে এক অদ্ভুত মানসিক বা টেলিপ্যাথিক সংযোগ তৈরি হয়। তারা একে অপরের উপস্থিতি এবং আবেগ অনুভব করতে শুরু করে। মেয়ে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। এরপর বেলিন্ডার নিয়ন্ত্রণ যন্ত্রটি ব্যবহারের নির্দেশ দেন। একটি ড্রোন টাইটানটির হাতে একটি নিউরোলিঙ্ক ডিভাইস নিক্ষেপ করে, সেটির স্নায়ুতন্ত্র দখল করার চেষ্টা করে। এর প্রভাব ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। যন্ত্রটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে টাইটানেক্স এবং কেট দুজনেই যন্ত্রণায় ছটফট করতে থাকেন। টাইটানটির মনের ওপর আক্রমণ হওয়ায় সেটি ক্রমশ হিংস্র হয়ে ওঠে। মেয়ে সতর্ক করেন যে টাইটানটির স্নায়ুতন্ত্র এতই বিশাল যে এই কোড সেটি সামলাতে পারছে না এবং এই চাপে প্রাণীটি মারা যেতে পারে। বেলিন্ডা এটি ঠিক করার দাবি জানালে মেয়ে স্বীকার করেন যে তাদের বর্তমান অবস্থান থেকে এটি স্থিতিশীল করা অসম্ভব। হিরো যখন যন্ত্রণাকাতর কেটকে সান্ত্বনা দিতে ছুটে যান, তখন স্ক্র্যাপসগুলো হঠাৎ টাইটানের হাতের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং যেখানে ডিভাইসটি লাগানো ছিল সেখানে কামড়াতে ও ছিঁড়ে ফেলতে শুরু করে। এক চূড়ান্ত ও মরিয়া পদক্ষেপে টাইটানটির হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গ্রামের ওপর আছড়ে পড়ে, যার ফলে ব্যাপক ধ্বংসযোগ্য ও মানুষজন আহত হয়। নিয়ন্ত্রণ যন্ত্র থেকে মুক্ত হওয়ার পর টাইটানেক্স প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। বেলিন্ডা সবাইকে এলাকা খালি করার নির্দেশ দেন, কারণ টাইটানটি পদ্ধতিগতভাবে পুরো অ্যাপেক্স ঘাঁটি ধ্বংস করতে শুরু করে। ফেসিলিটিটি মাটির সাথে মিশিয়ে দেওয়ার পর টাইটানেক্স পুনরায় সাগরে ফিরে যায়। কেট একসময় জ্ঞান ফিরে পান এবং হিরোকে খুঁজে পান, কিন্তু দেখেন যে একটি বড় ধাতব টুকরো হিরোর পেটে ঢুকে গেছে। পুরো দল তাদের চারপাশে জড়ো হয় এবং হিরো বুঝতে পারেন যে তার সময় শেষ হয়ে এসেছে। জীবনের শেষ মুহূর্তে কেটের সাথে থাকতে পেরে তিনি তার সুখ প্রকাশ করেন। কাইকো হিরোকে জড়িয়ে ধরেন যখন তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। এরপর কেট, কাইকো এবং হিরো মিলে হিরোর শৈশবের সেই জাপানি ঘুমপাড়ানি গানটি গাইতে শুরু করেন। সেই গানের সুর শুনতে শুনতেই হিরো মারা যান। কিছুক্ষণ পরই টিম সেখানে ধ্বংসাবশেষ পরিদর্শন করতে আসেন, কিন্তু জেসন ততক্ষণে কিছু অবশিষ্ট ডিভাইস নিয়ে পালিয়ে গেছেন। কেন্তারো টিমের কাছে চিকিৎসার জন্য সাহায্য চান এবং একজন ডাক্তার নিয়ে ফিরে আসেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কাইকো কেন্তারোকে বলেন যে তার বাবা আর নেই। পুরো দলটি শোকে ভেঙে পড়ে এবং টিম তার বন্ধুকে হারিয়ে বিলাপ করতে থাকেন। এভাবেই একটি অত্যন্ত বিষাদময় পরিস্থিতির মধ্য দিয়ে পর্বটি শেষ হয়। ষষ্ঠ পর্বের শুরুতে আমাদের নিয়ে যাওয়া হয় মূল ঘটনার 2 সপ্তাহ আগের একটি ফ্ল্যাশব্যাকে। দ্বীপের এক ভোরে হিরো ক্যাম্পের ভেতর দিয়ে হাঁটছিলেন এবং হঠাৎ কেন্তারোকে দেখতে পান। কেন্তারো গোপনে বন্য প্রাণীদের স্কেচ তৈরিতে ব্যস্ত ছিলেন। হিরো তার সাথে কথা বলতে এগিয়ে যান, কিন্তু তখনই কং এক ভয়াবহ গর্জন করে ওঠে। বোঝাই যাচ্ছিল দ্বীপে মানুষের উপস্থিতিতে সে প্রচণ্ড বিরক্ত।
কেন্তারো সেখান থেকে সরে গিয়ে এপেক্সের তৈরি সীমানা অতিক্রম করেন এবং সেখানে আবারও হিরোর মুখোমুখি হন। শুরুতে হিরো তার বিপজ্জনক এলাকায় ঘোরাঘুরি নিয়ে কিছুটা বিরক্ত হলেও কেন্তারো যখন তার নোটবুকটি দেখান, হিরো অভিভূত হয়ে যান। সেই নোটবুকে বিভিন্ন দানবদের অত্যন্ত নিখুঁত স্কেচ ছিল। হিরো তার ছেলের প্রতিভা দেখে মুগ্ধ হন এবং তারা দুজনে মিলে কিছু ভালো সময় কাটান। তারা কেটকে ফিরিয়ে আনার জন্য হলো অথ পোর্টাল খোলার আসন্ন প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। Come bite. Come bite. কেন্তারো আক্ষেপ করে বলেন যে ইতিমধ্যেই 2 বছর কেটে গেছে এবং তিনি আশা করেন তার বোন এখনও বেঁচে আছেন। হিরো তখন একটি বিস্ময়কর স্বীকারোক্তি দেন। গাডজিলার হামলার পর যখন তিনি তার পরিবারের বেঁচে থাকার প্রমাণ খুঁজছিলেন, তখন তিনি দুর্ঘটনাবশত লিফটে যাওয়ার পথ খুলে ফেলেন এবং ভেতরে পড়ে যান। তার কাছে মনে হয়েছিল তিনি সেখানে মাত্র 1 দিন বা 2 দিন ছিলেন, কিন্তু যখন তিনি পৃথিবীতে ফিরে আসেন ততক্ষণে 2 বছর পার হয়ে গেছে। কেন্তারো জানতে চান তিনি কি সেখানে লুকিয়েছিলেন। হিরো ব্যাখ্যা করেন যে তিনি আসলে সবাইকে বাঁচানোর চেষ্টা করছিলেন এবং চাননি কেন্তারোর জীবনও তার মতো বিপন্ন হোক। বর্তমানে ফিরে এসে দেখা যায় মৃত হিরোর জন্য একটি শোক সভার আয়োজন করা হয়েছে। সেখানে হিরোর পুরো পরিবার উপস্থিত ছিল এবং তারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য অনুযায়ী শ্রদ্ধা নিবেদন করে কবরে ব্যক্তিগত স্মারক রেখে আসছিল। লি দূর থেকে এই দৃশ্য দেখছিলেন। এমন সময় সুখ নামে তার এক পুরনো বন্ধু লির কাছে আসেন। তারা একে অপরকে সেই সঙ্গী হিসেবে চিনে নেন যারা এই দ্বীপে প্রথমবার গডজিলাকে আবিষ্কার করেছিলেন। লিকে আবার দেখতে পেয়ে সুখ অত্যন্ত আনন্দিত হন। You know we're gonna have to talk sooner or later. কাছাকাছি কেট এবং কেন্তারো কথা বলছিলেন। কেট অপরাধ বোধে ভুগছিলেন, কারণ তিনি তার বাবাকে শেষ বিদায় জানানোর সুযোগ পাননি এবং তিনি আক্ষেপ করছিলেন যে তারা কেন টাইটানটিকে পৃথিবীর ওপর ফিরিয়ে আনলেন। কেন্তারো বিরক্ত হয়ে বলেন যে টাইটানরা সবসময়ই একটি বড় হুমকি এবং তিনি জানতে চান কেট কেন সেটির এত কাছে গিয়েছিলেন। কেট স্বীকার করেন যে তিনি নিজেও জানেন না কেন এমনটা হয়েছে। তার মনে হয়েছিল যেন নিজের শরীরের ওপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। কেন্তারো পৃথিবীতে টাইটানদের আবির্ভাবের জন্য তাদের কর্মকাণ্ডকেই দায়ী করতে থাকেন এবং গডজিলা বা অন্য কোনো টাইটান আবার হামলা করবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদের মা কেন্তারোকে শান্ত করার চেষ্টা করে বলেন যে কাউকে দোষারোপ করে তার বাবাকে ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু কেন্তারো রাগে সেখান থেকে চলে যান। An old friend would like to say hello. কেন্তারোকে সান্ত্বনা দিতে মা যখন চলে যান, কাইকো কেটের দেখাশোনা করেন। লি এবং সুখ কাইকোর কাছে আসেন। কাইকোকে দেখে সুখ স্তম্ভিত হয়ে যান, কারণ লিফটে সময় ধীর গতিতে চলায় কাইকো এখনও অনেক তরুণী। সুখ কেটের সাথেও পরিচিত হন এবং জানান যে হিরো সবসময় কেটের কথা বলতেন। সুখ মন্তব্য করেন যে পরিস্থিতি ভিন্ন হলে তার এই সুন্দর দ্বীপে তারা অনেক আনন্দ করতে পারতেন এবং তিনি পুরো দলটিকে তার সাথে যাওয়ার আমন্ত্রণ জানান। লি রাজি হন, কারণ তিনি মনে করেন শান্ত পরিবেশ তাদের মনের স্থিরতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। চলে যাওয়ার আগে লি হিরোর সেই ছুরিটি তার কবরে রেখে আসেন এবং শপথ করেন যে তিনি এই বিপদগুলো থামানোর উপায় খুঁজে বের করবেন। গল্পটি এরপর মোনার্ক সদর দপ্তরের আরেকটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যা কাইকো লির কাছে চিঠি দেওয়ার 2 দিন পরের ঘটনা। এই সময় পর্যন্ত বিল সেই চিঠি সম্পর্কে কিছুই জানতেন না। বিল এবং কাইকোকে তাদের নতুন অফিস পরিদর্শন করতে দেখা যায়, যা জেনারেল পাকেট তাদের নতুন দানব খোঁজার অভিযানের জন্য প্রস্তুত করে দিয়েছেন। লি সেখানে উপস্থিত হলে বিল প্রস্তাব করেন যে তাদের এই সাফল্য উদযাপনের জন্য একটি পার্টি করা উচিত। লি একটি আবেগঘন বক্তৃতা দেন এবং মনে করিয়ে দেন কিভাবে 6 বছর আগে তাদের প্রথম দেখা হয়েছিল। তিনি স্বীকার করেন যে শুরুতে তিনি ভেবেছিলেন তারা সফল হতে পারবেন না, কিন্তু তারা তাকে ভুল প্রমাণ করেছেন এবং এখন তারা বিশ্বকে বাঁচানোর জন্য কাজ করছেন। 6 years ago, when I first met you, বিল মজা করে বলেন যে লির কথাগুলো মনে হচ্ছে যেন তিনি বিদায় নিচ্ছেন। লি তখন আসল সত্যটি প্রকাশ করেন। জেনারেল পকেট তাকে একটি নতুন সামরিক বিভাগে বদলি করেছেন। এই খবরে বিল এবং কাইকো দুজনেই মর্মাহত হন। লি ব্যাখ্যা করেন যে তাকে তার দায়িত্ব পালনের জন্য সামরিক সার্ভিসে ফিরে যেতে হবে।
যা তাদের তিনজনের ভবিষ্যতের পথকে অনিশ্চিত করে তোলে ফ্ল্যাশব্যাকে দেখা যায় বিল এবং কাইকো লিকে তার বদলি বা ট্রান্সফার বাতিল করার জন্য অনুরোধ করেন কিন্তু লি তা প্রত্যাখ্যান করেন তিনি বিশ্বাস করতেন যে মোনার্ক থেকে তার সরে যাওয়াটাই তাদের তিনজনের ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত হবে বিদায় নেওয়ার আগে তারা তিনজন শেষবারের মতো একসাথে ড্রিঙ্ক করেন বর্তমানে ফিরে এসে দেখা যায় মেয়ে সেখানে পৌঁছান এবং তার অনুপস্থিতির জন্য সবার কাছে ক্ষমা চান অ্যাপেক্সের হয়ে বন্ধুদের বিরুদ্ধে কাজ করায় তিনি খুব লজ্জিত ছিলেন এবং কেন্তারো কেমন আছে তা দেখতে চেয়েছিলেন তিনি কেন্তারোকে সাথে নিয়ে একটু বাইরে হাঁটার প্রস্তাব দেন You ever smoking a cake? No. No, I came here first. কাহিনীটি এরপর ৫ বছর আগের অতীতে ফিরে যায় ৫ বছর পর লির সাথে তার বাবা বেনের মিলিটারি হেডকোয়ার্টারে দেখা হয় জানা যায় যে বেন এবং লি এখন একই ডিপার্টমেন্টে কাজ করছেন পরের দিন ভোরে লির কাজ থাকলেও বেন তাকে একসাথে ড্রিঙ্ক করার জন্য জোরাজুরি করেন ড্রিঙ্ক করার সময় বেন লির কাছে জানতে চান তিনি কেন মনার্ক ছেড়েছিলেন বেনের সন্দেহ ছিল কারো সাথে কোনো ঝগড়ার অথবা কোনো কেলেঙ্কারি বা অ্যাফেয়ারের কারণে এমনটা হয়েছে লি স্বীকার করেন যে একজন নারী বিজ্ঞানীর সাথে তার সম্পর্ক ছিল যিনি অত্যন্ত মেধাবী এবং লি চাননি তার ক্যারিয়ারের পথই বাধা হয়ে দাঁড়াতে বেন এটি সমর্থন করেন এবং বলেন যে মিলিটারি জীবন এমনই হয় বাবা ও ছেলে একসাথে কাজ করতে পেরে তিনি খুশি হন বর্তমানে দ্বীপে বসে লি এবং সুক তাদের অতীত নিয়ে আলোচনা করছিলেন সুক প্রকাশ করেন যে তিনি একবার লিফট বা হলো আর্থে একটা দল পাঠানোর চেষ্টা করেছিলেন কিন্তু এক বিশাল যান্ত্রিক ত্রুটির কারণে সবকিছু প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল মোনার্ক তাকেই এই ঘটনার জন্য দায়ী করে তার ক্যারিয়ার নষ্ট করে দেয় এবং তাকে নিজের দেশে ফেরত পাঠিয়ে দেয় তবে সুক মনে করিয়ে দেন যে অন্তত সেই দুর্ঘটনায় কেউ মারা যায়নি মোনার্ক তাকে আর কখনো লিফট খোলার চেষ্টা না করার নির্দেশ দিয়েছিল এবং হিরো আসার আগে পর্যন্ত তিনি তা মেনে চলতেন হিরো তার কাছে এসে টাইটান ফোন বা টাইটানদের ডাকার যন্ত্র ব্যবহার করতে চেয়েছিলেন সেই পুরনো ডিজাইনের উপর ভিত্তি করে হিরো প্রযুক্তির একটি সম্পূর্ণ নতুন সংস্করণ তৈরি করেছিলেন I told him that he had been seized by Monarch years ago. লি এবং সুক মদ্যপান শেষ করার পর লি খালি বোতলটি ছুঁড়ে ফেলে দেন এবং সুককে আরেকটি বোতল খোঁজার জন্য বাইরে নিয়ে যান এখান থেকে কাহিনী আরেকটি ফ্ল্যাশব্যাকে যায় যেখানে দেখা যায় হ্যাংওভার নিয়ে লি ডিউটিতে যোগ দিতে দেরি করে ফেলেছেন তিনি বেসে পৌঁছলে বেন তাকে মাঝপথে আটকে দেন এবং জানান যে সকালের মিটিং শেষ হয়ে গেছে এখন লিকে বেনের সাথে ব্রেকফাস্টই করতে যেতে হবে লি দেরি হয়ে যাওয়ার প্রতিবাদ করলেও বেন তার উপর খবরদারি করে বলেন আমি এখন তোমার বস আর আমি যা বলবো তোমাকে তাই করতে হবে বর্তমানে মেয়ে এবং কেন্তারো শহরের ভেতর দিয়ে হাঁটছিলেন এবং তাদের পুরনো দিনগুলোর স্মৃতিচারণ করছিলেন মেয়ে কেন্তারোকে টিজ করে বলেন যে সে আগের চেয়ে অনেক বেশি পরিণত হয়েছে তারা তাদের পছন্দের একটি পুরনো রেস্টুরেন্টে যান কিন্তু দেখেন সেটি পুরোপুরি বদলে ফেলা হয়েছে ওয়েট্রেস জানান যে আগের মালিক সেটি বিক্রি করে দিয়েছেন কেন্তারো এই নতুন সাজসজ্জা একদম পছন্দ করেননি কারণ পুরনো রেস্টুরেন্টের ইন্টেরিয়ার তিনি নিজেই ডিজাইন করেছিলেন তারা ড্রিঙ্ক করতে বসলেও মেয়ে অভিযোগ করেন যে এখানকার ড্রিঙ্কসও এখন জঘন্য হয়ে গেছে How long have you been sober now? বাইরে লি সুকের কাছে একটি মরিয়া পরিকল্পনার কথা বলেন লি বিশ্বাস করতেন যে একমাত্র গডজিলাই টাইটান এক্সকে থামাতে পারে এবং তিনি জানতেন সুখের কাছে গডজিলাকে ডাকার উপায় আছে সুখ হাসেন কারণ তিনি জানতেন লি ঠিক এই কারণেই এখানে এসেছেন শত শত মানুষের প্রাণ বাঁচাতে লি যে কোনো কিছু করতে রাজি ছিলেন তারা একটি বাক্স খুলে সুখের তৈরি নতুন টাইটান ফোনটি বের করেন সুখ ব্যাখ্যা করেন যে এটি অত্যন্ত উন্নত এবং এটি অ্যাক্সিস মুন্ডিতে সিগন্যাল পাঠিয়ে একটি লিফট ডোর খুলে দিতে পারে যার মাধ্যমে নির্দিষ্ট কোনো টাইটানকে পৃথিবীতে আনা সম্ভব তিনি উল্লেখ করেন যে যদি তারা গডজিলার সঠিক অবস্থান জানতে পারেন তবে কাজটি অনেক দ্রুত হবে ইতিমধ্যে মেয়ে কেন্তারোর সাথে একটি আবেগঘন স্মৃতি শেয়ার করেন তিনি মনে করিয়ে দেন যখন তিনি এই শহরে নতুন ছিলেন এবং খুব অসুস্থ অবস্থায় একা থাকতেন তখন কেন্তারো খাবার ও সিনেমা নিয়ে তার কাছে এসেছিলেন এবং সারা রাত জেগে তার দেখাশোনা করেছিলেন যা আগে
আগে তার জন্য কেউ কখনো করেনি। You showed up at my doorstep with Roman. তারা দুজনে মিলে টিভিতে গডজিলার সাম্প্রতিক হামলার খবর দেখেন। একই সময় কেট এবং কাইকো একটি পুকুরের ধারে বসে তারা দেখছিলেন। কাইকো বলেন যে তারা যে তারাগুলো এখন দেখছেন সেগুলো আসলে অনেক বছর আগেই তাদের আলো ছেড়ে দিয়েছে। উৎসগুলো হয়তো এখন নেই, কিন্তু তাদের আলো বর্তমানেও আমাদের কাছে পৌঁছচ্ছে। তিনি হিরোর সাথে এই তারার তুলনা করে বলেন যে তার ছেলেও হয়তো ওভাবে কোথাও না কোথাও বেঁচে আছে এবং উজ্জ্বল হয়ে জ্বলছে। কাইকো তার হারানো ছেলের জন্য কাঁদলে কেট তার দাদিকে সান্ত্বনা দেন। কাইকো লক্ষ্য করেন যে কেটের পায়ের কাছে পানির ঢেউগুলো অদ্ভুতভাবে আছড়ে পড়ছে। তিনি মন্তব্য করেন যে এটি অত্যন্ত অস্বাভাবিক, কারণ সাধারণত টাইটান এক্স কাছাকাছি থাকলে এমনটা হয়। অথচ সেই প্রাণীটি এখন কয়েক হাজার মাইল দূরে থাকার কথা। কেট স্বীকার করেন যে টাইটান এক্সের সাথে দেখা হওয়ার পর থেকেই তার সাথে এমন সব অদ্ভুত ঘটনা ঘটছে যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। কাইকো এই সিগন্যালের উৎস তদন্ত করার জন্য কেটকে সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পথে তাদের সাথে লি এবং সুকের দেখা হয়, যারা টাইটান ফোনটি নিয়ে বের হচ্ছিলেন। We're simply going to test its capabilities. কাইকো তারা কোথায় যাচ্ছেন জানতে চাইলে লি বুঝিয়ে বলেন যে তারা সেই জঙ্গলে যাচ্ছেন যেখান থেকে ১৯৮২ সালে লি হলো আর্থ থেকে বেরিয়ে এসেছিলেন। তিনি ডিভাইসটি পরীক্ষা করে দেখতে চেয়েছিলেন যে সেটি এখনও কাজ করে কিনা। কাইকো তাকে বিপদের কথা বলে সতর্ক করেন। তার ভয় ছিল লি হয়তো ভুলবশত অন্য কোনো হিংস্র টাইটানকে ডেকে আনবেন। লি আত্মবিশ্বাসের সাথে জবাব দেন যে গডজিলাকে সেখানে নিয়ে আসায় কোনো বিপদ নেই। কাইকো তৎক্ষণাৎ লির আসল পরিকল্পনাটি বুঝতে পারেন। লি আসলে গডজিলা এবং টাইটান এক্সের মধ্যে একটি লড়াই বাঁধাতে চাইছেন। কেট এতে অস্বস্তি বোধ করলেও লি জোর দিয়ে বলেন যে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দানবটি ইতিমধ্যেই সক্রিয় হয়ে গেছে এবং তাদের প্রস্তুত থাকতে হবে, এমনকি যদি একটি টাইটানকে অন্যটির বিরুদ্ধে ব্যবহার করতে হয় তবুও। লি দাবি করেন যে তারা এখন কেবল ডিভাইসটি চেক করতে যাচ্ছেন, কিন্তু কাইকো লক্ষ্য করেন যে লির কথাগুলো এখন হুবহু জেনারেল পকেটের মতো শোনাচ্ছে। লি এটাকে প্রশংসা হিসেবে গ্রহণ করেন এবং যুক্তি দেন যে দানবরা যে কোনো মুহূর্তে মানবতাকে পিষে ফেলতে পারে, তাই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। It's us versus them, Kay. And in the end, only one thing matters. এদিকে বারে ঈশা কেন্তারোর সাথে ফ্লট করা চালিয়ে যাচ্ছিল। সে কেন্তারোকে তার নম্বর দেয় এবং তাকে কল করতে বলে। তারা যখন একসাথে খবর দেখছিল, ঈশা কেন্তারোকে জিজ্ঞেস করে একটি দানবের মুখোমুখি হওয়া আসলে কেমন অনুভূতি। ঈশার এত জ্ঞান দেখে কেন্তারো সন্দিহান হয়ে তার আসল পরিচয় জানতে চান। ঈশা স্বীকার করে যে সে হয়তো একটু বেশিই মদ্যপান করে ফেলেছে এবং হঠাৎ একটি বড় গোপন কথা ফাঁস করে দেয়। সে ওয়াল্টার সিমেন্সের মেয়ে, যিনি এপেক্সের মালিক। কেন্তারো তৎক্ষণাৎ জানতে চান তাকে কি তার উপর নজরদারি করার জন্য পাঠানো হয়েছে। ঈশা তা অস্বীকার করে এবং দাবি করে যে সে জানত কেন্তারো দানব শিকারের জীবন ছেড়ে দিতে চাইছিল। ঈশা সেখানে কেবল তাকে বোঝাতে এবং সাহায্য করার প্রস্তাব দিতে এসেছিল। বিশ্বাসঘাতকতার এই তিক্ত অনুভূতি নিয়ে কেন্তারো রাগে সেখান থেকে চলে যান। What was the size of the Empire State Mountain telling you? গল্পটি এরপর বেন এবং লিয়ের একটি ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। বেন লিয়ের কাছ থেকে মোনার্ক সম্পর্কে সব কিছু জেনে নিয়েছিলেন এবং তাকে জানান যে লিকে ভিয়েতনাম যুদ্ধে লড়াই করার জন্য পাঠানো হচ্ছে। লি এতে অত্যন্ত বিচলিত হয়ে পড়লেও বেন জেদ ধরেন যে এটি লির নিজের ভালোর জন্যই করা হচ্ছে। বেন যুক্তি দেন যে লি জেনারেল পকেট এবং মোনার্কের সাথে অনেক সময় নষ্ট করেছেন। সামরিক পদমর্যাদায় উন্নতি করতে হলে লির একটি যুদ্ধকালীন রেকর্ডের প্রয়োজন ছিল, কারণ মোনার্কের সাথে কাটানোর সময় তার ক্যারিয়ারে কোনো কাজে আসবে না। বেন চেয়েছিলেন তার ছেলে যেন তার চেয়েও দ্রুত সফল হয়। লি প্রতিবাদ করে বলেন যে এই দানবগুলো সবচেয়ে বড় সামরিক জাহাজের চেয়েও 10 গুণ বড়, কিন্তু বেন ধমক দিয়ে বলেন যে মানুষ মনস্টার প্রোফাইল নিয়ে মাথা ঘামায় না, তারা কেবল সামরিক রেকর্ড দেখে। মনের কষ্ট চেপে রেখে লি তার বাবার আদেশ মানতে বাধ্য হন। I'm supposed to believe that you missed the boat in your career because you were too naive? বর্তমানে ফিরে এসে দেখা যায় লি এবং সুক তাদের গন্তব্যে পৌঁছে গেছেন। সুক আতঙ্কিত ছিলেন এই ভেবে যে লিফট খোলার ফলে গডজিলা সরাসরি তাদের সামনে চলে আসতে পারে। ইতিমধ্যেই কেন্তারো যখন বাড়ি ফিরছিলেন তখন দানব হামলার সতর্ক সংকেত বেজে ওঠে। টাইটান এক্স পৌঁছে গেছে।
চারদিকের ভবনগুলো যখন ধসে পড়ছিল সেই বিশৃঙ্খলার মধ্যে কেন্তারো তার মাকে খুঁজে পান। হঠাৎ করেই দ্বীপে গডজিলাও আবির্ভূত হয়। কেন্তারো তার মাকে নিয়ে পালানোর পথে মেয়ের দেখা পান। সামরিক বাহিনী গডজিলার ওপর পূর্ণ শক্তিতে আক্রমণ শুরু করে, যা গডজিলাকে আরও ক্ষিপ্ত করে তোলে। কেন্তারো এবং অন্যান্যরা যখন নিজেদের একটি বিশাল রণক্ষেত্রের মাঝখানে আবিষ্কার করেন, কেট যুক্তি দিয়েছিলেন যে তিনি কথা দিয়েছেন টাইটানটি কোনো ক্ষতি করবে না, কিন্তু সবাই আতঙ্কিত হয়ে দেখল যে গডজিলা এবং টাইটান এক্স এক প্রলয়ঙ্করী যুদ্ধে লিপ্ত হয়েছে এবং পুরো শহরটিকে তছনছ করে দিচ্ছে। হঠাৎ কেন্তারো হাঁপাতে হাঁপাতে জেগে উঠলেন। দেখা গেল এটি ছিল এক ভয়াবহ দুঃস্বপ্ন। জেগে ওঠার পর তিনি বাইরে গিয়ে তার মাকে অক্ষত দেখে স্বস্তি অনুভব করেন। Welcome to your new home, Captain. গল্পটি এরপর লিয়ের অতীতের একটি ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। তার বাবা বেনের আদেশ অনুযায়ী লিকে সামরিক ব্যারাকের একটি নতুন রুমে নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু লি সেখানে খুব অসুখী ছিলেন এবং অনুভব করছিলেন যে এই জীবনটি তার জন্য একদমই সঠিক নয়। অবদমিত ক্ষোভ ও হতাশায় তিনি তার নতুন কোয়ার্টারের ভেতর সব কিছু ভাঙচুর করতে শুরু করেন। বর্তমানে ফিরে এসে দেখা যায় কেন্তারো তার বাবা হিরোর কবরে গিয়েছেন। তিনি তার পরিবারের উত্তরাধিকার নিয়ে ভাবছিলেন এবং উপলব্ধি করলেন যে তাদের আসল কাজ হল দানবদের থামানো এবং একই সাথে পারিবারিক ড্রামা ও অ্যাফেয়ারের গোলকধাঁধায় জড়িয়ে থাকা। পরিস্থিতির উন্নতির আশায় কেন্তারো অবশেষে ফোন তুলে ঈশাকে কল করেন এবং তার সাহায্য চান। এদিকে কাইকো তার প্রযুক্তি ব্যবহার করে টাইটান এক্সের সিগন্যাল ট্র্যাক করার চেষ্টা করছিলেন। তিনি কেটকে পানিতে পা রাখতে বলেন এবং নিশ্চিত হন যে কেট শারীরিক ও মানসিকভাবে টাইটানটির সাথে যুক্ত। সিগন্যালগুলো দুর্বল ছিল বলে কাইকো কেটকে পুরোপুরি পানির নিচে ডুব দিতে বলেন, যাতে সংযোগটি আরও মজবুত হয়। কেট পানির নিচে যাওয়ার সাথে সাথে কাইকো তার মাধ্যমে অবিশ্বাস্য শক্তিশালী অডিও সিগন্যাল পেতে শুরু করেন। কেট নিজেও টাইটানটির কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলেন। কাইকো সেই শব্দগুলো রেকর্ড করেন এবং কেট পানি থেকে উঠে আসার পর তাকে সেই রেকর্ডিং শোনান। কেট একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেন। আমি মনে হয় ওর ভাষা বুঝতে পারছি। তিনি ব্যাখ্যা করেন যে টাইটান এক্সকে খুব ভীত শোনাচ্ছে, যেন সে কোনো জায়গায় পুরোপুরি হারিয়ে গেছে এবং নিজেকে একা মনে করছে। এই উপলব্ধি কাইকোকে গভীরভাবে ব্যথিত করে। পরদিন সকালে সুখ এবং লি জঙ্গলের ধারে পৌঁছন। তারা তাদের সরঞ্জাম প্রস্তুত করেন এবং দূর থেকে টাইটান ফোনের সিগন্যাল পরীক্ষা করার প্রস্তুতি নেন। কাহিনীটি এরপর মোনার্ক অফিসের অতীতের একটি ঘটনায় ফিরে যায়। লিকে আবার কথা বলতে আসতে দেখে কাইকো অবাক হন। কাইকো তার ট্রান্সফার আটকাতে না পারার জন্য ক্ষমা চান এবং স্বীকার করেন যে তাদের সম্পর্কের টানাপড়ন তাকে বিচলিত করেছিল। লি ব্যাখ্যা করেন যে তিনি ফিরে এসেছেন কারণ তিনি চেয়েছিলেন তারা যেন কাজের ব্যাঘাত না ঘটিয়ে পেশাদারিত্ব বজায় রাখার একটি উপায় খুঁজে বের করেন। তিনি জানতে চান যদি বিল রাজি হয় তবে তিনি আবার টিমে ফিরতে পারবেন কিনা। কাইকো অত্যন্ত খুশি হয়ে তাকে বলেন যে গ্রুপে লির জায়গা অন্য কেউ কখনো নিতে পারবে না। লি স্বীকার করেন যে চলে যাওয়ার পর তিনি বুঝতে পেরেছেন তিনি অন্য কোথাও মানিয়ে নিতে পারবেন না। এরপর তারা দুজনে দানবদের আনাগোনার ম্যাপটি দেখতে শুরু করেন, যেখানে বিশেষ করে পাকিস্তানে অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করা যায়। ঠিক সেই জায়গাটি যেখান থেকে কাইকো একসময় নিখোঁজ হয়ে যাবেন। বর্তমানে ফিরে এসে দেখা যায় সুক সিগন্যালটিকে সর্বোচ্চ মাত্রায় বাড়িয়ে দিয়েছেন। লি রিফট বা হলো আর্থে যাওয়ার প্রবেশপথ খোলার জন্য প্রস্তুত ছিলেন। একটি প্রচণ্ড বিস্ফোরণে মাটি কেঁপে ওঠে এবং অ্যাক্সেস মুন্ডির পথ খুলে যায়। রিফট থেকে সিগন্যাল আসতে শুরু করে, কিন্তু সুক একটি আশঙ্কাজনক বিষয় লক্ষ্য করেন। সেই এনার্জি সিগনেচার গডজিলার সাথে একদমই মিল ছিল না। রিফটটি দীর্ঘক্ষণ খোলা থাকায় চারপাশের পরিবেশ শূন্যতার টানে ভেতরের দিকে শুষে নিতে শুরু করে। আতঙ্কিত হয়ে সুক সিগন্যালটি বন্ধ করে দেন এবং ধীরে ধীরে রিফটটি সিল হয়ে যায়। বিপজ্জনক পরিস্থিতির সত্ত্বেও লি এক ধরনের তৃপ্তি অনুভব করেন। তারা এখন জানেন যে তাদের কাছে হলো আর্থের দরজা খোলার ক্ষমতা আছে। তবে সুক তখনও অস্বস্তিতে ছিলেন,
কারণ তিনি এই সময় কিছু অদ্ভুত ও অপরিচিত সিগন্যাল রেকর্ড করেছেন। হঠাৎ একটি রেডিও ট্রান্সমিশন বেজে ওঠে। একজন অফিসারের কণ্ঠ শোনা যায়, আমার নাম শ্রী, আমার পুরো টিম পৌঁছে গেছে, আমাদের তোমাদের সাহায্য দরকার। লি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকেন। তিনি কণ্ঠস্বরটি তৎক্ষণাৎ চিনতে পারেন। এটি ছিল তার বাবা বেনের একটি রেকর্ড করা বার্তা। এভাবেই রহস্যময় এক মোড়ে ষষ্ঠ পর্বটি শেষ হয়। সপ্তম পর্বের শুরুতে ১৯৬২ সালে অ্যাক্সিস মন্ডিতে লি শ এর আটকে পড়ার পেছনের গল্পটি আরও বিস্তারিতভাবে দেখানো হয়। সেখানে নামার আগে লির সাথে হিরোর দেখা হয়েছিল এবং বিলের সাথে যখন তিনি মিশনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন থেকেই তার মনে এক অজানা আতঙ্ক কাজ করছিল। ভেতরে যাওয়ার পর লির সেই ট্রমা আরও বেড়ে যায় যখন তিনি তার সহকর্মীদের একের পর এক মারা যেতে দেখেন। এই দৃশ্যগুলো তাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দেয়। মিশনের ষষ্ঠ দিনে লি তার রেডিও ব্যবহার করে আপডেট পাঠাতে শুরু করেন, এই ক্ষীণ আশা নিয়ে যে বাইরের কেউ হয়তো তার কথা শুনছে। এখানেই বিষয়টি পরিষ্কার হয় যে গত পর্বের শেষে শোনা সেই 3 সিগনেচার বা কণ্ঠটি আসলে লির বাবার ছিল না, বরং সেটি ছিল স্বয়ং লির। টাইমলাইন পরিবর্তনের সাথে সাথে এই বিভ্রান্তি দূর হয়। অ্যাক্সিস মন্ডিতে ১৫তম দিনে লির খাবার পুরোপুরি শেষ হয়ে যায় এবং তিনি ইতিমধ্যে তার বন্ধু অস্কারকে কবর দিয়েছেন। তিনি তখনও রেডিওতে কথা বলে যাচ্ছিলেন, যদিও তিনি জানতেন না যে সেই সময় তার সিগন্যালগুলো আসলে পৃথিবীর উপরিভাগে পৌঁছাচ্ছিল না। অনাহার এবং ক্লান্তিতে বিধ্বস্ত লি একটি গর্তের ভেতর নিজেরই মৃতদেহ পড়ে থাকতে দেখেন, যা আসলে ছিল তার হ্যালুসিনেশন বা দৃষ্টিভ্রম। এর ফলে তিনি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন। ঠিক যখন তার সব আশা শেষ হয়ে আসছিল তখনই তার রেডিওটি হঠাৎ সচল হয়ে ওঠে। তিনি দুজনের কথোপকথন শুনতে পান এবং মরিয়া হয়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। লি রেডিওতে জানান যে তার নাম লি শ, তার পুরো ক্রু মারা গেছে এবং তার কাছে আর কোনো খাবার নেই। এই বার্তার অপর প্রান্তে, অর্থাৎ বর্তমান সময়ে, বর্তমান লি অতীতের নিজের কণ্ঠস্বর শুনে স্তম্ভিত হয়ে যান। তিনি সুখের দিকে ফিরে বিস্ময়ে জানতে চান যে এটি কিভাবে সম্ভব। সুখ বুঝিয়ে বলেন যে তারা যখন অ্যাক্সিস মন্ডি থেকে টাইটেনের সিগন্যাল ধরার চেষ্টা করছিলেন তখন ভুলবশত তারা রেডিও তরঙ্গ ইন্টারসেপ্ট করে ফেলেছেন। যেহেতু অ্যাক্সিস মন্ডিতে সময় আপেক্ষিক, তাই তারা ১৯৬২ সালের সিগন্যাল শুনতে পাচ্ছিলেন। বর্তমান লি আবেগপ্রবণ হয়ে সুখের কাছে জানতে চান যে তার ছোট সংস্করণকে, অর্থাৎ অতীতের নিজেকে এখন কী বলা উচিত। সুখ তাকে পরামর্শ দেন, তাকে ঠিক সেটাই বলো যা সেই সময় তুমি শুনতে চেয়েছিলে। এরপর বর্তমান লি রেডিওতে কথা বলেন এবং একজন ডিসপ্যাচার বা উদ্ধারকারী হিসেবে পরিচয় দেন। অতীতের লি যখন জানতে চান তিনি বিলের সাথে যোগাযোগ করতে পারবেন কিনা, বর্তমান লি তখন মিথ্যে বলেন। তিনি জানান যে বিল অন্য একটি মিশনে দূরে আছেন, কিন্তু তারা লিকে সেখান থেকে বের করে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। লিয়ের এই কথায় অতীতের লি মনে আশার আলো দেখলেও বর্তমান লি নিজের সাথে নিজের এই কথোপকথনে ভেতরে ভেতরে প্রচণ্ড কেঁপে ওঠেন। কাইকো এবং কেট যখন টাইটানের সিগন্যালগুলো নিয়ে বিস্তারিত বিশ্লেষণ শুরু করেন তখন রহস্য আরও ঘনীভূত হয়। সিগন্যালগুলো এখন এমন এক তরঙ্গাকারে আসছিল যা কেবল কেটই অনুভব করতে পারছিলেন। এটি তার কাছে অত্যন্ত অদ্ভুত এবং একাকিত্বের একটি বিষয় বলে মনে হচ্ছিল। কাইকো ব্যাখ্যা করেন যে কেট যা অনুভব করছেন তা অত্যন্ত অনন্য এবং বিশেষ। তিনি তাত্ত্বিকভাবে বলেন যে টাইটান এক্স আসলে পথ হারিয়ে ফেলেছে এবং তাকে পুনরায় অ্যাক্সিস মুন্ডিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যোগাযোগ করা প্রয়োজন। কেট লক্ষ্য করেন যে দ্বীপে থাকাকালীন সিগন্যালগুলো যতটা শক্তিশালী ছিল এখন তা অনেক দুর্বল হয়ে গেছে। তিনি ভাবছিলেন দূরত্বের কারণেই এমনটা হচ্ছে কিনা। কাইকো স্বীকার করেন যে তিনি নিশ্চিত নন, তবে তার মনে পড়ে যে বিল বিশেষভাবে এই বিষয়টি নিয়ে গবেষণা করেছিলেন।
বিল তার নথিপত্রে কিছু অভিশপ্ত নারীর সাথে এই দানবটির সাথে সংযোগের কথা উল্লেখ করেছিলেন, যাদের এই দানবটির সাথে কথা বলার ক্ষমতা ছিল। তারা দুজনে মিলে বিলের নোটগুলো পড়ে দেখেন, যেখানে প্রকাশ পায় যে বহু শতাব্দী ধরে দ্বীপের নির্দিষ্ট কিছু নারী টাইটান এক্সের সাথে সংলাপ বজায় রাখতেন। তারা সেই নারীদের প্রাচীন চিত্রকর্ম এবং আলোকচিত্র খুঁজে পান। কাইকো উপলব্ধি করেন যে কেটের মধ্যেও সেই বিরল ক্ষমতা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে লি টাইটানটিকে ধ্বংস করার পরিকল্পনা সফল করার আগেই তাদের এটিকে বাঁচাতে হবে। This woman said the demon's voice was a deep-throated vibration. So Billy thought the demon was the Titan? ইতিমধ্যে কেন্তারো তার রুমে নিজের জিনিসপত্র গোছাচ্ছিলেন। যাওয়ার সময় তার এবং মেয়ের একসাথে আঁকা একটি চিত্রকর্মের পাশ দিয়ে যাওয়ার সময় মেয়ে রুমে প্রবেশ করেন। মেয়েকে দেখে কেন্তারো খুশি হন। আগের রাতে তাকে চুম্বন করার প্রচেষ্টার জন্য কেন্তারো ক্ষমা চাইলে মেয়ে তা উড়িয়ে দেন এবং মনে করিয়ে দেন যে তারা এর আগে অনেকবার একসাথে সময় কাটিয়েছেন। মেয়ে যখন জানতে চান কেন্তারো কোথাও যাচ্ছেন কিনা, কেন্তারো জানান যে তাকে কেউ তলব করায় তিনি থাইল্যান্ড যাচ্ছেন। মেয়ে বিস্তারিত জানতে চাইলে কেন্তারো কিছুটা রক্ষণাত্মক হয়ে ওঠেন এবং বলেন যে তার প্রতিটি পদক্ষেপের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। তিনি ঘোষণা করেন যে পারিবারিক দায়িত্বের বোঝা বইতে বইতে তিনি ক্লান্ত এবং এখন থেকে তিনি নিজের শর্তে চলবেন। তাদের বিচ্ছেদের কিছুক্ষণ পরেই দুজন গার্ড হঠাৎ মেয়েকে আটকে ফেলে এবং জোর করে তুলে নিয়ে যায়। জঙ্গলে শু এবং লি সফলভাবে ১৯৬২ সালের অ্যাক্সেস মুন্ডিতে থাকা লিয়ের তরুণ সংস্করণের সাথে যোগাযোগ পুনরায় স্থাপন করেন। তরুণ লি জানান যে তার সিগন্যাল বেশ শক্তিশালী, যা বর্তমান সময়ের লির মনে আশার আলো জাগিয়ে তোলে। বর্তমান লি জানতে চান তার ছোট সংস্করণটি সেখানে গডজিলা বা অন্য কোনো দানব দেখেছে কিনা। তরুণ লি উত্তর দেন যে তিনি প্রথমবার সেখানে আটকে পড়েছিলেন, তখন গডজিলা উপস্থিত ছিল। তবে বর্তমানে কাছাকাছি কোনো টাইটেন আছে সে সম্পর্কে তিনি নিশ্চিত নন। So what's your guys' plan to get me out of here? We need to get a sit rep first. বর্তমান লি তখন একটি চমৎকার কিন্তু জটিল বুদ্ধি দেন। যদি তরুণ লি অতীতের সেই অ্যাক্সেস মুন্ডিতে কোনো টাইটেনের গায়ে একটি ট্র্যাকার লাগিয়ে দিতে পারেন, তবে কি তারা বর্তমান সময়ে সেই একই টাইটেনকে খুঁজে পাবেন? সুক একমত হন যে বৈজ্ঞানিকভাবে এটি সম্ভব। লি তখন তার তরুণ সংস্করণকে নির্দেশ দেন যে পথটিতে করে তিনি সেখানে পৌঁছেছিলেন সেটিতে ফিরে গিয়ে এমন একটি ডিভাইস উদ্ধার করতে যা ট্র্যাকারে রূপান্তরিত করা সম্ভব। থাইল্যান্ডে পৌঁছে কেন্তারো একটি প্রশিক্ষণ কেন্দ্রে ঈশাকে বক্সিং প্র্যাকটিস করতে দেখেন। ঈশা তাকে দেখে সত্যিই খুব খুশি হন এবং তাকে পুরো বাড়িটি ঘুরিয়ে দেখান। ঈশা জানান যে বাড়িটি তার বাবা ওয়াল্টার সিমেন্স তাকে জন্মদিনে উপহার দিয়েছিলেন এবং তার বাবা এই জায়গাটি গবেষণার কাজে ব্যবহার করতেন। কেন্তারো তার নিজের একটি ভিন্ন স্মৃতির কথা বলেন। তিনি জানান যে তার ২১তম জন্মদিনে তার বাবা তাকে কেবল একজোড়া হেডফোন উপহার দিয়েছিলেন। ঈশা হিরোর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং স্বীকার করেন যে তার নিজের জীবনও তার বাবার মতোই জটিল হয়ে পড়েছে। ১৯৬২ সালে ফিরে গিয়ে দেখা যায় তরুণ লি তার ভবিষ্যতের সংস্করণের নির্দেশ অনুযায়ী পডের ভেতর ডিভাইসটি খুঁজে পান এবং সেটিতে ট্র্যাকারে রূপান্তরের কাজ শুরু করেন। ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তরুণ লি তার ভবিষ্যতের নিজেকে বলেন যে যদিও তার কণ্ঠস্বর শুনতে খুব কঠোর বা কর্কশ মনে হচ্ছে, তবুও একজন বন্ধুর সাথে কথা বলতে পেরে তিনি খুব খুশি। তরুণ লি বুঝতে পারছিলেন না যে এই ডিভাইসটি শেষ পর্যন্ত তাকে কিভাবে অ্যাক্সেস মুন্ডি থেকে বের হতে সাহায্য করবে। তবুও তারা দুজনে মিলে প্রযুক্তিগত খুঁটিনাটিগুলো সম্পন্ন করে ট্র্যাকারটি চূড়ান্ত করেন। ভবিষ্যতের লি তার তরুণ সংস্করণকে বুঝিয়ে বলেন যে তাকে উদ্ধার করার জন্য আগে টাইটানটিকে ট্র্যাক করা প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন যে বিশ্বকে বাঁচানোর জন্য এই মিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দলের মূল মন্ত্র বা আদর্শ মনে পড়ে যাওয়ায় তরুণ লি এক মুহূর্তের জন্য গর্বিত বোধ করেন। বর্তমানে রক্ষীরা মেয়েকে ধরে টিমের কাছে নিয়ে আসে। মেয়ে প্রচণ্ড ক্ষুব্ধ ছিলেন, কিন্তু টিম তাকে পাল্টা আক্রমণ করে বলেন যে মেয়ে তাদের বন্ধু হিসেবে কাজ করলেও হঠাৎ উধাও হয়ে যান এবং বেলিন্ডা বা লিন্ডের সাথে যোগ দেন। টিম তাকে বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত করেন। মেয়ে দাবি করেন যে তিনি কেবল তথ্য সংগ্রহের জন্য অ্যাপেক্সে গিয়েছিলেন।
টিম তাকে জানান যে দুনিয়ায় কী ভয়াবহ পরিস্থিতি চলছে সে সম্পর্কে মেয়ের কোনো ধারণা নেই। মেয়ের তৈরি ডিভাইসের কারণে টাইটান এক্স হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং দানবটি হিরোকে মেরে ফেলার পর টিম এখন আর কোনো মৃত্যু হতে দিতে চান না। যখন মেয়ে জিজ্ঞেস করেন যে এসব কি তার ভুলের কারণে হয়েছে, টিম পরিষ্কার করেন যে এটি পুরোপুরি মেয়ের দায় না হলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে মেয়ের দক্ষতা প্রয়োজন। মেয়ে সাহায্য করতে রাজি হন, তবে টাইটানের বিচ্ছিন্ন অঙ্গটি নিরাপদে পরীক্ষা করার জন্য একটি বিশেষ স্যুট দাবি করেন। Vowed full transparency. Now Holland's playing ball. থাইল্যান্ডে ঈশা কেন্তারোর সাথে তার ব্যক্তিগত জীবনের গল্প শেয়ার করেন। তিনি প্রকাশ করেন যে তার বাবা ওয়াল্টার সিমান্স নিঃসন্তান ছিলেন এবং তাকে দত্তক নেওয়ার আগে বিশ্বের সেরা সার্জনদের পরামর্শ নিয়েছিলেন, কিন্তু তার 1 বছর পরেই তার নিজের মেয়ে মায়া জন্মগ্রহণ করে, যাকে গডজিলা ভার্সেস কং মুভিতে দেখা গেছে। ঈশা ব্যাখ্যা করেন যে মায়ার জন্মের পর ওয়াল্টার তার সাথে আবেগীয়ভাবে সব যোগাযোগ বন্ধ করে দেন। তিনি ধারণা দেন যে কেটের কারণে কেন্তারাও নিশ্চয়ই হিরো এবং মোনার্কের কাছ থেকে একই রকম অবহেলা সহ্য করেছেন। তিনি প্রস্তাব করেন যে তারা দুজনে মিলে অ্যাক্সিস মুন্ডি সম্পর্কিত তাদের জ্ঞান ব্যবহার করে একসাথে কাজ করবেন। 1962 সালে ফিরে গিয়ে দেখা যায় তরুণ লি তার ভবিষ্যতের সংস্করণের নির্দেশ মতো টাইটান খোঁজার জন্য অ্যাক্সিস মুন্ডিতে যাত্রা অব্যাহত রেখেছেন। ভবিষ্যতের লি তাকে কথা দিয়েছেন যে কাজ শেষ হলে তারা তাকে বের করে আনবেন। তরুণ লি কিছুটা সন্দেহপ্রবণ হয়ে ওঠেন। তিনি লক্ষ্য করেন যে মিশনের তথ্যগুলো অত্যন্ত গোপনীয় এবং রেডিওর ওপাশে থাকা ব্যক্তির পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। ভবিষ্যতের লি দাবি করেন যে তিনি একজন উচ্চপদস্থ কর্নেল এবং এই অননুমোদিত মিশনের বিশৃঙ্খলা ঠিক করার চেষ্টা করছেন। যোগাযোগ বজায় রাখার জন্য তরুণ লি সেই কর্নেলকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করেন। ভবিষ্যতের লি স্বীকার করেন যে তিনি বিয়ে করেননি, কিন্তু বর্তমানে এমন কিছু শিশুর দেখাশোনা করছেন যারা তাদের বাবাকে হারিয়েছে। তরুণ লি তাদের জীবনের এই মিল দেখে অবাক হন, কারণ তিনিও শিশু হিরোকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অতীতে তরুণ লি পাগলের মতো কাইকোকে খুঁজতে থাকেন। ভবিষ্যতের লি তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বলেন যেন তিনি কাইকোর সাথে কথা না বলেন। তরুণ লি ক্ষিপ্ত হয়ে রেডিওর ওপাশের ব্যক্তিকে তথ্য লোকানোর জন্য অভিযুক্ত করেন। শেষ পর্যন্ত ভবিষ্যতের লি অভিনয় ছেড়ে দিয়ে স্বীকার করেন, আমি তোমার ভবিষ্যতের সংস্করণ। তরুণ লি স্তব্ধ হয়ে যান। তার মনে হয় এটি হয়তো তার মনের কোনো ভুল। ভবিষ্যতের লি ব্যাখ্যা করেন যে তিনি কয়েক দশক ধরে কাইকোকে হারানোর যন্ত্রণা বয়ে বেরিয়েছেন এবং তাকে আশ্বস্ত করেন যে কাইকো বেঁচে আছেন। একটি নতুন জীবনে তারা দুজনে একসাথে থাকবেন। কাইকোর দেওয়া এই প্রতিশ্রুতির স্মৃতি বুকে নিয়ে তরুণ লি তার ভবিষ্যতের সংস্করণের সতর্কতা উপেক্ষা করে কাইকোকে খুঁজতে ছুটে যান। ডাটাগুলো পর্যবেক্ষণ করতে থাকা সুখ তখন ভবিষ্যতের লিকে এক হাড় হিম করা প্রশ্ন করেন, যদি তোমরা দুজন সেখানে সত্যিই মুখোমুখি হয়ে যাও তবে কি ঘটবে? বর্তমানের সুখ ভবিষ্যতের লিকে সতর্ক করেন যে তার 2 সংস্করণের অতীত ও বর্তমান মুখোমুখি হওয়া পুরো বিশ্বকে বদলে দিতে পারে এবং তাকে অবশ্যই তরুণ লিকে থামাতে হবে। ভবিষ্যতের লি উত্তর দেন যে তার বর্তমান সিদ্ধান্তগুলো তার অতীতের দ্বারাই নির্ধারিত। 1962 সালে তরুণ লি কাইকোকে একা স্বীকার করতে দেখেন। তিনি তার ভবিষ্যতের সংস্করণের কাছে জানতে চান কেন তিনি কাইকোর সাথে কথা বলবেন না। ভবিষ্যতের লি এর পেছনে 3টি কারণ দেখান। প্রথমত, কাইকো নিজেকে রক্ষা করতে সক্ষম, যে কারণে তিনি ভবিষ্যতে তাদের সাথে আছেন, কিন্তু এখন তার সামনে গেলে তার ভাগ্য বদলে যেতে পারে। দ্বিতীয়ত, তিনি যাদের রক্ষা করছেন অর্থাৎ হিরোর সন্তানরা টাইমলাইন বদলে গেলে তাদের হয়তো কোনো অস্তিত্বই থাকবে না। তৃতীয়ত, কাইকোকে নিরাপদে রাখার এটাই একমাত্র উপায়। তিনি তরুণ লিকে নির্দেশ দেন কেবল দূর থেকে তাকে পর্যবেক্ষণ করতে। নিজের ভালোবাসাকে আবার দেখতে পেয়ে তরুণ লি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত সেখান থেকে সরে যান। বর্তমানে ফিরে এসে দেখা যায় কেট এবং কাইকো মন্দিরের ভেতরে একটি কুয়ো খুঁজে পান।
কেট অনুভব করেন যে ভেতরের পানি তাকে টাইটান গ্যাক্সের সাথে যোগাযোগ করতে সাহায্য করবে। কাইকো কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন, কারণ তার মনে পড়ছিল কিভাবে তিনি কয়েক দশক আগে ঠিক এমন এক পরিস্থিতিতে পড়ে দীর্ঘ সময় আটকে ছিলেন। কেট তাকে আশ্বস্ত করেন যে কাইকোর অতীতের সিদ্ধান্তটি সঠিক ছিল এবং এখন যা করা প্রয়োজন তা তাকে করতে হবে। কাইকো লক্ষ্য করেন যে অনেক সময় আমরা যে জিনিসগুলোকে সবচেয়ে বেশি ভয় পাই সেগুলোই শেষ পর্যন্ত সঠিক বলে প্রমাণিত হয়। কাইকো যখন কেটকে কুয়োর নিচে নামাচ্ছিলেন তখন দৃশ্যটি মে এবং টিমের দিকে ফিরে যায়, যারা টাইটানের বিচ্ছিন্ন হওয়া অঙ্গটি পরীক্ষা করছিলেন। মে তাকে রক্ষা করার জন্য টিমকে ধন্যবাদ জানান, কারণ তার ডিভাইসের ত্রুটির জন্য তাকে হয়তো জেলে যেতে হতো। কিন্তু টিম প্রকাশ করেন যে বেলেন্ডা উদ্দেশ্যমূলকভাবেই অফিসিয়াল কোড রেকর্ড থেকে মেয়ের নাম সরিয়ে দিয়েছেন। তারা অবাক হন যে বেলেন্ডা কেন তাকে রক্ষা করলেন। I can let you read the transcript of her Monarch debrief. থাইল্যান্ডে ঈশা কেন্তারোকে তাদের দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যান। কেন্তারো জানতে চান তিনি কেন ঈশার কাছে এত গুরুত্বপূর্ণ। ঈশা ব্যাখ্যা করেন যে হিরোর মৃত্যুর পর তিনি উপলব্ধি করেছেন কেন্তারোর কাছে দানবদের সম্পর্কে অগাধ জ্ঞান রয়েছে। তিনি স্বীকার করেন যে 2014 সালের পর থেকে বিশ্ব গডজিলার জন্য প্রস্তুত ছিল না এবং তার বাবা ওয়াল্টার মনে করেন টাইটানদের থামানো অসম্ভব। ঈশা বিশ্বাস করেন যে অ্যাক্সেস মুন্ডি এবং দানবদের সম্পর্কে তাদের সম্মিলিত জ্ঞানই একমাত্র সমাধানের পথ দেখাতে পারে। তিনি কেন্তারোকে বলেন যে তার বাবা তার বুদ্ধিমত্তার ওপর আস্থা রাখতেন এবং তিনিও চাইতেন যেন কেন্তারো এই পথেই চলেন। 1962 সালে তরুণ লি একটি পাহাড়ে পৌঁছান যেখানে টাইটান এক্স বিশ্রাম নিচ্ছিল এবং নিজের শক্তি সঞ্চয় করছিল। ভবিষ্যতে লি তাকে ট্র্যাকারটি লাগিয়ে দেওয়ার নির্দেশ দেন। তরুণ লি যখন কাছে যাচ্ছিলেন তখন একটি আয়রন ড্র্যাগন আবির্ভূত হয়। তিনি পালানোর চেষ্টা করেন, কিন্তু অন্য একটি দানব তার পথ আটকে দেয়। ঠিক যখন সেটি আক্রমণ করতে যাচ্ছিল, আয়রন ড্র্যাগন তার অ্যাসিডিক তরল দিয়ে অন্য দানবটিকে মেরে ফেলে এবং লিকে পালানোর সুযোগ করে দেয়। এদিকে বর্তমানে কেটকে ধরে রাখার রশিটি ছিঁড়ে যায় এবং তিনি কুয়োর গভীরে পড়ে যান, যা দেখে কাইকো বিধ্বস্ত হয়ে পড়েন। তরুণ লি টাইটানটির কাছে পৌঁছান এবং সফলভাবে ট্র্যাকারটি সংযুক্ত করেন। বর্তমানে সুখ নিশ্চিত করেন যে তারা সিগন্যাল পাচ্ছেন। তবে টাইটানটি নড়াচড়া শুরু করলে তরুণ লি দৌড়াতে বাধ্য হন। কুয়োর ভেতরে কেট জেগে ওঠেন এবং দেখেন যে পানি সিগন্যালগুলোকে আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি বুঝতে পারেন সেখানে সমুদ্রের দিকে যাওয়ার একটি গুহা আছে এবং তিনি কাইকোকে জানান যে তিনি নিরাপদ আছেন। অ্যাক্সেস মুন্ডিতে ভবিষ্যতের লি তার তরুণ সংস্করণকে পডটিতে ফিরে যেতে বলেন, যেখানে আয়রন ড্র্যাগন তাকে শেষ পর্যন্ত পৃথিবীর উপরিভাগে ফিরে আসতে সাহায্য করবে। তিনি তরুণ লিকে কথা দেন যে তিনি বাড়ি ফিরবেন এবং তাকে মনে করিয়ে দেন যে তিনি একজন ভালো মানুষ। তরুণ লি তাকে কাইকো এবং হিরোর সন্তানদের দেখাশোনা করতে বলেন। রেডিও যোগাযোগ বন্ধ হওয়ার পর লির একাকিত্বের দীর্ঘ দশকের কথা মনে করে ভবিষ্যতের লি অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়েন। কেট গুহা থেকে বেরিয়ে আসেন এবং কাইকোকে বলেন যে ভেতরের পরিবেশটি অনন্য, যে কারণে প্রাচীন নারীরা টাইটানটির সাথে যোগাযোগের জন্য সেখানে যেতেন। তিনি উপলব্ধি করেন যে টাইটান এক্স কোনো বিপজ্জনক বা ক্ষতিকারক প্রাণী নয়, সে কেবল পথ হারিয়ে ফেলেছে এবং তার সাহায্য প্রয়োজন। সুখ টাইটানটির অবস্থান ট্র্যাক করেন এবং লি একা সেটির পেছনে যাওয়ার প্রস্তুতি নেন। সুখ বুঝতে পারেন এটি একটি আত্মঘাতী মিশন এবং লি হয়তো আর ফিরে আসার পরিকল্পনা করছেন না। পর্বটি শেষ হয় যখন টিম হঠাৎ 1962 সালের একটি ট্র্যাকারের সিগন্যাল পান, যা অপারেশন আওয়ার গ্লাসের অংশ ছিল। 60 বছরের পুরনো একটি ট্র্যাকার সচল এবং একটি দ্বীপের দিকে অগ্রসর হচ্ছে দেখে তিনি স্তব্ধ হয়ে যান। শেষ দৃশ্যে দেখা যায় টাইটান এক্স তার বিচ্ছিন্ন হওয়া অঙ্গের যন্ত্রণা নিয়ে সেই দ্বীপটির দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে মানুষ এবং টাইটানের কাহিনীগুলো অবশেষে এক বিন্দুতে এসে মিলিত হতে শুরু করেছে।